গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করব। আগের দিন আমরা পরীক্ষাগারে এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন অধ্যায়টা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা হচ্ছে আমাদের তাপের ঘটনাসমূহ। চ্যাপ্টারের নাম হলো তাপের ঘটনাসমূহ। এই চ্যাপ্টারটা আজকে আমরা কিছুটা এই সেশনে আলোচনা করব। এখন তাপের ঘটনাসমূহ বলতে, তাপ বলতে কি বোঝায় না? তাপ হচ্ছে একটা পদার্থের ভৌত ধর্ম। ঠিক, তাপ হলো যে কোনো একটা পদার্থের ভৌত ধর্ম। এবং আমরা যখন কোনো বস্তুকে তাপ দিই, যখন কোনো বস্তুকে তাপ দেওয়া হয়, তখন তার কীরকম পরিবর্তন হয়? তাপ যখন কোনো বস্তুকে দেওয়া হয় তখন তার কীরকম পরিবর্তন হয় না, তাপ যে কোনো বস্তুকে যখন আমরা দেবো তখন তার আয়তনটা বাড়ে। যে কোনো বস্তুকে, সেটা কঠিন হোক, তরল হোক বা গ্যাস হোক, যে কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয় তাহলে সে আয়তনে বাড়বে, মানে তার আয়তনটা বৃদ্ধি পাবে। এবং যদি কোনো বস্তু থেকে আমি তাপ তুলে নিই তাহলে বস্তুর আয়তনটা কিন্তু সংকোচন হবে। ঠিক আছে, তার মানে এখানে বস্তুর আয়তন প্রসারণ এবং সংকোচন ঘটে। বস্তুর আয়তন প্রসারণ এবং সংকোচন ঘটে। এখানে বস্তুর আয়তন প্রসারণ এবং আয়তন সংকোচন ঘটে। তাপ যদি কোনো বস্তুকে দেওয়া হয়, যে কোনো বস্তুকে তাপ দেওয়া হলে তার আয়তন বাড়বে, এবং তাপ যদি তুলে নেওয়া হয় তাহলে আয়তন তার কমে যাবে, মানে আয়তন সংকোচন ঘটবে যে কোনো বস্তুকে। এবার বস্তু বলতে এখানে কি বোঝায় না, বস্তু সাধারণত আমরা জানি যে তিন ধরনের বস্তু আমরা এখানে পড়ব। এক হচ্ছে কঠিন, এক হচ্ছে তরল এবং আরেকটা হচ্ছে গ্যাস। এক কঠিন পদার্থ বা কঠিন বস্তু, তরল বস্তু এবং গ্যাসীয় বস্তু। ঠিক আছে, এবং অতি অবশ্যই যে বস্তুতে আমরা তাপ দেব, সেই বস্তুকে অবশ্যই তাপের সুপরিবাহী হতে হবে। সেই বস্তুকে অতি অবশ্যই তাপের সুপরিবাহী হতে হবে। তাপের সুপরিবাহী হলে কিন্তু চলবে না। যে কোনো তাপের সুপরিবাহী বস্তুকে যখন তাপ দেওয়া হবে তখন তার আয়তন প্রসারণ ঘটবে, এবং তাপ যদি তুলে নেওয়া হয় তখন তার আয়তন সংকোচন ঘটবে। তো এখানে আমরা কঠিন, তরল এবং গ্যাস এই তিন ধরনের বস্তুর ওপর তাপের কি প্রভাব সেটা আমরা এখানে আলোচনা করব। ঠিক, আচ্ছা, তো সবার আগে আমরা পড়ব হচ্ছে কঠিন বস্তুর ওপর তাপ কীভাবে প্রভাব বিস্তার করে, বা কঠিন বস্তুর ওপর তাপের কীরকম প্রভাব রয়েছে সেটা আমরা সবার আগে এখানে আলোচনা করব। তাই সবার আগে আমরা আলোচনা করব কঠিন বস্তু। এবারে কঠিন বস্তু বিভিন্ন রকম হতে পারে। কঠিন বস্তু বিভিন্ন রকম আকারের হতে পারে, এবং দণ্ডাকৃতি হতে পারে। সেটা যে কোনো প্লেটের আকারে হতে পারে, যে কোনো গোলকের আকারে হতে পারে, যে কোনো ঘনকের আকারে হতে পারে কঠিন বস্তু। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তার আলাদা আলাদা রকম প্রসারণ লক্ষ্য করা যাবে। প্রসারণ অবশ্যই হবে, তাপ দিলে পরে, যেহেতু যে কোনো তাপের সুপরিবাহী বস্তুকে তাপ দেওয়া হলে তার আয়তন প্রসারণ ঘটে, সুতরাং তার আয়তন প্রসারণ অবশ্যই হবে। কিন্তু বিভিন্ন আকৃতির বস্তুর প্রসারণটা কিন্তু একটু আলাদা আলাদা হবে। ঠিক আছে, যেমন ধরো দণ্ডাকৃতি বস্তু, যেমন ধরো এই একটা দণ্ডাকৃতি বস্তু। ঠিক, দণ্ডাকৃতি বস্তু, এটা আমাদের দণ্ডাকৃতি বস্তু। আবার ধরো, যেমন ধরো এটা একটা আয়তকার প্লেট, গোলাকার প্লেট। এটি একটি গোলাকার প্লেট। ঠিক, আবার যেমন ধরো একটা আয়তকার প্লেট, বা হতে পারে কোনো ঘনক, যে কোনো আকৃতির কঠিন বস্তু হতে পারে। ধরো এটা ঘনক, এটি যে কোনো আয়তকার প্লেট। ঠিক, তাহলে এদের প্রত্যেকটি কঠিন বস্তুতে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে তার কিন্তু আলাদা আলাদা রকমের প্রসারণ ঘটবে। যেমন ধরো দণ্ডাকৃতি বস্তু, এই দণ্ডাকৃতি বস্তুকে যদি তাপ দেওয়া হয় এর কিন্তু দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটবে। ঠিক, যেমন ধরো আয়তকার প্লেট, এই আয়তকার প্লেটে যদি আমি তাপ দিই এর কিন্তু ক্ষেত্রফলটা বেড়ে যাবে। আয়তকার প্লেটে তাপ দিলে এর কিন্তু ক্ষেত্রফলটা বেড়ে যাবে, তার মানে কি, এর ক্ষেত্রফল প্রসারণ ঘটবে। ঠিক, আবার গোলাকার এবং ঘনক, এই দু ধরনের আকৃতির বস্তুকে যদি আমি তাপ দিই তাহলে এর কিন্তু আয়তন প্রসারণ ঘটবে, মানে আয়তনটা বেড়ে যাবে। ঠিক আছে, আবার বলছি, দণ্ডাকৃতি যে বস্তু, দণ্ডাকার কোনো বস্তু, এখানে তাপ দিলে কিন্তু দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটবে, মানে দৈর্ঘ্যটা একটুখানি বেড়ে যাবে। আয়তকার প্লেট, এখানে যদি আমি তাপ দিই এরকম আয়তকার কোনো বস্তুকে বা আয়তকার প্লেট জাতীয় কোনো বস্তুকে তাপ দিলে তার কিন্তু ক্ষেত্রফলটা বাড়বে, ক্ষেত্রফল বেড়ে যাবে আগের থেকে। এবং গোলাকার এবং ঘনকাকৃতি কঠিন বস্তুকে যদি আমি তাপ দিই তাহলে পরে তার আয়তন প্রসারণ ঘটবে।
তার মানে আমরা কি পেলাম না, কঠিন বস্তুকে, যে কোনো কঠিন বস্তুকে তাপ দিলে তার 3 ধরনের প্রসারণ ঘটে। যে কোনো কঠিন বস্তুকে তাপ দিলে, যে কোনো কঠিন বস্তু তাপের সুপরিবাহী বস্তু যদি হয়, তাহলে তাকে তাপ দিলে তার 3 ধরনের প্রসারণ ঘটে। এক হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর তার ক্ষেত্রফল প্রসারণ, আর 3 নম্বর তার আয়তন প্রসারণ। ঠিক, আচ্ছা, তো এর উপর ভিত্তি করে কঠিন পদার্থের প্রসারণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে তা একটা কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, আর একটা কঠিন বস্তুর ধরো আয়তন প্রসারণ হতে পারে, আর একটা কঠিন বস্তুর ক্ষেত্রফল প্রসারণ হতে পারে। ওই 3টে যে প্রসারণ হয় কঠিন বস্তু, 3 ধরনের প্রসারণ হয়, এর উপর ভিত্তি করে কঠিন পদার্থের প্রসারণকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্রফল প্রসারণ, আর একটা আয়তন প্রসারণ। ঠিক, তাহলে এখানে আমরা যদি এটাকে এইভাবে লিখি যে কঠিন পদার্থের প্রসারণ, তাহলে এর 3টে ভাগ আছে। একটা হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, এর নাম্বার 3 ফাইনালি আমাদের আয়তন প্রসারণ। ঠিক, তো এই সেশনে আমরা শুধুমাত্র এই দৈর্ঘ্য প্রসারণটা নিয়ে আলোচনা করব। এই সেশনে আমরা শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণটা নিয়ে আলোচনা করব, এবং ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণটা আমরা পরের সেশনে কমপ্লিট করব। তো প্রথমেই হেডিং করা যাক দৈর্ঘ্য প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণের আন্ডারে প্রথম যেটা পড়বো আমরা, প্রথম প্রসারণ যেটা পড়বো সেটা হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, ধরো একটা দণ্ডাকৃতি বস্তু, দৈর্ঘ্য প্রসারণ তো তোমার দণ্ডাকৃতি বস্তুতে হবে। তো ধরো একটা দণ্ডাকৃতি, যে কোনো বস্তু, দণ্ডাকৃতি বস্তু, ধরো এর দৈর্ঘ্য হচ্ছে L1, এর এখান থেকে এই অবধি ধরো দৈর্ঘ্যটা হচ্ছে L1, এবং প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1। দৈর্ঘ্য হচ্ছে L1 এবং প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1। তার মানে L1 আমাদের হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এবং T1 হচ্ছে আমাদের প্রাথমিক উষ্ণতা। এবারে তুমি এই দণ্ডাকৃতি বস্তুকে ধরো তাপ দিয়েছো, তাপ প্রদান করেছো। তাপ প্রদান করলে পরে কী হবে? উষ্ণতা বাড়বে। ঠিক আছে, তাপ দিয়েছো, তাপ দেওয়া হলো, তার মানে কি এর উষ্ণতা বাড়বে। তাপ দেওয়া হলো মানে উষ্ণতা বাড়ানো হলো। তো উষ্ণতা বাড়ালে কি হবে? দৈর্ঘ্য প্রসারণ ঘটবে। দৈর্ঘ্য প্রসারণ ঘটবে মানে কি, এর দৈর্ঘ্যটা কি কিছুটা বেড়ে যাবে? এমন নয় যে অনেকটা বেড়ে যাবে, তা নয়, কিন্তু কিছুটা দৈর্ঘ্য আগের থেকে বেড়ে যাবে। তো এখন দণ্ডাকৃতি বস্তুটা কি আগের থেকে একটু বেশি লম্বা হয়ে যাবে। ধরো দেখতে এরকম লাগলো, দণ্ডাকৃতি বস্তুটা একটু লম্বা হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে এর প্রাথমিক দৈর্ঘ্য কিন্তু এখন L1 থাকবে না, L1 থেকে L2 হয়ে যাবে। তাহলে L2টা কী হবে? এর অন্তিম দৈর্ঘ্য। L2টা হলো এর অন্তিম দৈর্ঘ্য। এবং এখন T1 প্রাথমিক উষ্ণতা ছিল, তুমি উষ্ণতা বাড়িয়েছো, তো উষ্ণতা বাড়ালে পরে এখন উষ্ণতা কত? বর্তমান উষ্ণতা কত? T2। T1 থেকে T2 হয়ে গেল, এটা হলো অন্তিম উষ্ণতা। ঠিক, তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে একটা দণ্ডাকৃতি দৈর্ঘ্য, যার প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1 এবং প্রাথমিক উষ্ণতা ছিল T1, একে তাপ দেওয়া হলো মানে উষ্ণতা বাড়ানো হলো। তাহলে সেক্ষেত্রে দণ্ডাকৃতি বস্তুটি একটু দৈর্ঘ্যে বেড়ে যাবে, মানে দৈর্ঘ্য প্রসারণ ঘটবে, এবং দৈর্ঘ্য হয়ে যাবে এখন L2, যেটা অন্তিম দৈর্ঘ্য, এবং অন্তিম উষ্ণতা হয়ে যাবে T2। ঠিক, তাহলে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে L2 গ্রেটার দেন L1। আমরা লিখতে পারি L2 গ্রেটার দেন L1, কারণ L2 দৈর্ঘ্যটা বড়, এবং T2ও গ্রেটার দেন T2, T2ও গ্রেটার দেন T1, কারণ অন্তিম উষ্ণতাটা বেশি। এখন উষ্ণতাটা বেশি, এই দণ্ডাকৃতি দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যটা যেরকম এর থেকে বেশি, উষ্ণতাটাও কিন্তু এর থেকে বেশি। তার মানে L2 গ্রেটার দেন L1 এবং T2 গ্রেটার দেন T1। ঠিক, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা তাহলে L2 মাইনাস L1 যদি আমি বলি, এইটা আমি কি বলবো? L2 মাইনাস L1টাকে আমরা বলবো কি, দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে। আমাকে যদি জিজ্ঞেস করে কত দৈর্ঘ্য প্রসারণ ঘটলো উষ্ণতা বাড়ার ফলে, আমি কত দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে বলবো আমার L2 মাইনাস L1, অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য, এতটা আমার দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে। তো এটা হলো আমার কি, দৈর্ঘ্য প্রসারণ। আমার দৈর্ঘ্য কতটা বাড়লো তাপ দেওয়ার ফলে? এতটা বাড়লো। ঠিক, আর উষ্ণতা বৃদ্ধি কতটা হয়েছে? উষ্ণতা বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1, এইটুকু আমার উষ্ণতা বৃদ্ধি ঘটেছে, এইটুকু আমার উষ্ণতা বৃদ্ধি ঘটেছে। বোঝা গেল? তো দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আমার L2 মাইনাস L1, এবং উষ্ণতা বাড়লে হচ্ছে আমার T2 মাইনাস T1। এবারে আমি যতটা উষ্ণতা বাড়াবো ঠিক সেই হারে কিন্তু দৈর্ঘ্যটা বাড়বে।
আমি উষ্ণতা যে হারে বাড়াবো, উষ্ণতাকে যে হারে পরিবর্তন করব, সেই হারে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ পরিবর্তিত হবে। উষ্ণতা আমি বাড়াতেও পারি, উষ্ণতা কমাতেও পারি। এখানে কিন্তু উষ্ণতা বাড়ানো হয়েছে, আমি উষ্ণতা যে হারে পরিবর্তন করব সেই হারেই কিন্তু দৈর্ঘ্য প্রসারণটা পরিবর্তিত হবে। ঠিক? আচ্ছা, এইটুকু বোঝা গেল। তাহলে এবারে আমরা এর আন্ডারেই পড়ব দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য যেটা তোমাদের দেবে এখান থেকে, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, এটা তোমাদের পরীক্ষায় আসে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। দৈর্ঘ্য যে প্রসারিত হচ্ছে বা দৈর্ঘ্য যে বাড়ছে সেটা রাশিমালা তোমাকে নির্ণয় করতে বলবে। তাহলে আমরা কি দেখলাম, যে আমাদের উষ্ণতা বৃদ্ধি ছিল T2 - T1 এবং দৈর্ঘ্য বৃদ্ধি ছিল, দৈর্ঘ্য প্রসারণ ছিল L2 - L1। ঠিক? এবারে আমি কি বললাম, উষ্ণতা যে হারে পরিবর্তন করব সেই হারে দৈর্ঘ্য প্রসারণটা পরিবর্তিত হবে। তার মানে কি, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দৈর্ঘ্য প্রসারণটা কি সমানুপাতিক। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আমাদের সমানুপাতিক। যে হারে আমি উষ্ণতাটা পরিবর্তন করব সেই হারেই কিন্তু দৈর্ঘ্যটা পরিবর্তিত হবে, সেই একই হারে দৈর্ঘ্য পরিবর্তিত হবে। তার মানে কি দাঁড়ালো, উষ্ণতা বৃদ্ধি কিন্তু দৈর্ঘ্য প্রসারণের সঙ্গে, প্রাথমিক দৈর্ঘ্য প্রসারণের সঙ্গে সমানুপাতিক। তার মানে আমরা লিখতে পারি যে L2 - L1 প্রপোর্শনাল টু T2 - T1। দৈর্ঘ্য প্রসারণ আমাদের উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমানুপাতিক, মানে L2 - L1 প্রপোর্শনাল টু T2 - T1। ঠিক? আরেকটা কি, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে L2 - L1 প্রপোর্শনাল টু L1। তার মানে এই যে দৈর্ঘ্য প্রসারণ আমার ঘটছে, এই দৈর্ঘ্য প্রসারণটা কিন্তু প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে। প্রাথমিক দৈর্ঘ্য তোমার কী ছিল, L1 ছিল, এটা তোমার প্রাথমিক দৈর্ঘ্য। এবার তুমি বলবে প্রাথমিক দৈর্ঘ্যের উপরে কেন নির্ভর করে? তার কারণ তুমি যদি প্রাথমিক দৈর্ঘ্যটা না জানো তাহলে দৈর্ঘ্য প্রসারণ কতটা হচ্ছে বাড়ি করতে পারবো না। আমি যদি প্রাথমিক দৈর্ঘ্যটা না জানি তাহলে কতটা আমার দৈর্ঘ্য প্রসারণ ঘটলো সেটা আমি বাড়ি করতে পারবো না। তার মানে আমার প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। ধরো একটা দণ্ডাকৃতি দৈর্ঘ্য, দণ্ডাকৃতি রড, এর ধরো প্রথমে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার তোমার দৈর্ঘ্য ছিল, L1 ছিল তোমার 10 সেন্টিমিটার। ঠিক? আর টেম্পারেচার ছিল ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তুমি উষ্ণতা বাড়ালে, উষ্ণতা বাড়িয়েছ, উষ্ণতা বাড়ালে পরে এটা L1টা এখন হয়ে যাবে ধরো 15 সেন্টিমিটার, আর টিটা হয়ে যাবে ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আগে T1 আগে ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ধরো এটা হয়ে যাবে তোমার T2টা হয়ে যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বেড়ে গেল। তাহলে সেক্ষেত্রে এই যে দৈর্ঘ্য প্রসারণ যেটা তোমার ঘটছে, কত দৈর্ঘ্য প্রসারণ ঘটছে, এটা L2 - L1 তোমার ঘটছে কত, 15 - 10 মানে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণ ঘটছে। তো এই যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণ ঘটলো L2 - L1, তো এটা তো যদি L1টা আমি না জানতাম, প্রাথমিক দৈর্ঘ্যটা যদি না জানতাম, আমি তো বাড়ি করতে পারবো না। সেই জন্য অলওয়েজ দৈর্ঘ্য প্রসারণ কিন্তু প্রাথমিক দৈর্ঘ্যের ওপরও নির্ভর করে। ঠিক? আচ্ছা, তাহলে আমরা এই দুটো রাশি পেলাম, একটা L2 - L1 প্রপোর্শনাল টু T2 - T1, একটা L2 - L1 প্রপোর্শনাল টু L1। ঠিক? তাহলে এটাকে যদি আমি দুটোকে যদি কম্বাইন করে দিই, তাহলে কীরকম হবে, L2 - L1 প্রপোর্শনাল টু L1 T2 - T1। তোমরা জানো এটা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী, এটা যৌগিক ভেদের সূত্র, যৌগিক ভেদের নিয়ম তোমরা জানো, অঙ্কে করেছো। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা যদি দুটোকে কম্বাইন করে দিই তাহলে L2 - L1 প্রপোর্শনাল টু হবে L1 T2 - T1। এবার এই যে এটা প্রপোর্শনাল সাইন, এবার যখনই আমরা যে কোনো প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নকে তুলব, আমাদের নিয়ম কি, সবসময় একটা আমাদের সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। যে কোনো প্রপোর্শনালকে তোলার জন্য বা সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমাদের কি করতে হয়, একটা ধ্রুবক সবসময় দিতে হয়। তো এখানে যে ধ্রুবকটা আমরা দেবো L2 - L1, এখানে যে ধ্রুবকটা দেবো সেই ধ্রুবকটার নাম হচ্ছে আলফা, আলফা L1 T2 - T1। এটা কিন্তু আলফা, দেখতে কিন্তু দুটো একই রকম, কিন্তু এইটা কিন্তু সমানুপাতিক চিহ্ন আর এইটা কিন্তু আলফা, এটা মনে রাখতে হবে। এই আলফাটাকেই আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই আলফাটাকেই আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক? তাহলে এখানে এই আলফাটা, যে এই আলফাটার নাম হচ্ছে আমার কি, এখানে আলফা হচ্ছে আমার সমানুপাতিক ধ্রুবক, এই আলফাটাকে আমরা বলবো সমানুপাতিক ধ্রুবক, বা এর আরেকটা নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই তাহলে এবারে আলফার ভ্যালু কত, আমি যদি আলফার ভ্যালুটা বার করতে চাই বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর ভ্যালু বার করতে চাই, তাহলে আলফার ভ্যালুটা কত দাঁড়াবে না, আলফার ভ্যালু দাঁড়াবে হচ্ছে আমার L2 - L1 ডিভাইডেড বাই L1 T2 - T1। এটা তোমার আলফার ভ্যালু, এটা তোমাদের পরীক্ষায় আসে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটি নির্ণয় করো। তাহলে আলফা সমান সমান আমার দাঁড়ালো L2 - L1 ডিভাইডেড বাই L1 T2 - T1। ঠিক?
আচ্ছা, এই আলফাটাকেই আমরা বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল? আচ্ছা, এবার যদি আমাকে জিজ্ঞেস করে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, যদি তোমাকে জিজ্ঞেস করে যে আলফার সংজ্ঞা দাও বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তো সেক্ষেত্রে আমরা কী করে আলফার সংজ্ঞাটা বার করব? ঠিক, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। আমাকে এবার জিজ্ঞেস যদি করে যে আলফার সংজ্ঞা কী হবে বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, তাহলে আমরা কী করে বার করব? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা। আচ্ছা, তাহলে আলফা ইকুয়াল টু কত এসেছিল? আলফা ইকুয়াল টু আমাদের বেরিয়েছিল কত? আলফা ইকুয়াল টু বেরিয়েছিল একটু আগে L2 মাইনাস L1। আলফা ইকুয়াল টু বেরিয়েছিল আমাদের L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1। এটা কাজে লাগবে আমাদের, তাই লিখে রাখলাম। তো সংজ্ঞাটা কি? এখানে সংজ্ঞাটা আলফার সংজ্ঞা করতে গেলে, বার করতে গেলে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে L1 ইকুয়াল টু কি? L1 ইকুয়াল টু 1 আর T2 মাইনাস T1 ইকুয়াল টু 1 ডিগ্রি। L1টা দৈর্ঘ্য আর T2 মাইনাস T1টা কি? টেম্পারেচার, উষ্ণতা। তাহলে এখানে আমরা প্রথমেই ধরে নেবো সংজ্ঞা বার করতে গেলে যে ধরি L1 ইকুয়ালস টু 1 আর T2 মাইনাস T1 ইকুয়াল টু 1 ডিগ্রি। এটা আমরা ফার্স্টে ধরে নেবো L1 ইকুয়ালস টু 1 আর T2 মাইনাস T1 ইকুয়ালস টু 1 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এই আলফার ফর্মুলাতে পুট করে দিই তাহলে কত আসবে? আলফা ইকুয়াল টু, দেখো L2 মাইনাস L1, তো L2 মাইনাস L1 তো কিছু নেই, সুতরাং L2 মাইনাস L1টা যেরকম আছে সেরকম ছেড়ে দেবো। আর L1টা আমি ধরেছি 1, তাহলে L1-এর জায়গায় 1 বসবে। আর T2 মাইনাস T1টা 1 ডিগ্রি, তাহলে এর জায়গাতেও 1 বসবে। তার মানে 1 1 আর 1, তার মানে এটা দাঁড়িয়ে যাবে আমার L2 মাইনাস L1, এরকম দাঁড়িয়ে যাবে। তাহলে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 কখন হবে? যদি T2 মাইনাস T1টা 1 ডিগ্রি হয় আর L1টা 1 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা সংজ্ঞাটা দেখো পেয়ে যাবো। সংজ্ঞাটা কী বলেছে? এই সংজ্ঞাটা হবে যে কোনো একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের, একক দৈর্ঘ্য কেন বললাম? কারণ L1টা 1, সুতরাং একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি যদি বাড়ায়, 1 ডিগ্রি মানে কেন? যেহেতু T2 মাইনাস T1টা 1 ডিগ্রি, সুতরাং একক উষ্ণতা হয়ে যাবে। আর দৈর্ঘ্যটা আমি প্রাথমিক দৈর্ঘ্য 1 ধরেছিলাম, তাহলে একক দৈর্ঘ্য হবে। তার মানে কি দাঁড়ালো? যে কোনো একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতার 1 ডিগ্রি বৃদ্ধি করলে একক দৈর্ঘ্যের ওই পদার্থের যে প্রসারণ ঘটবে তাকে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলা হয় বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আরেকবার বলছি, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতার 1 ডিগ্রি বৃদ্ধি করলে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ ঘটবে, তার মানে L2 মাইনাস L1, সেই কঠিন পদার্থের তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক, তাহলে সংজ্ঞাটা আমাদের কীরকম দাঁড়াবে না, কোনো কঠিন একক দৈর্ঘ্যের লিখতে হবে, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে, বা একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের যে এটা র হবে, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক, আমাদের এখানে একক দৈর্ঘ্যের কথাটা অতি অবশ্যই বলতে হবে, যেহেতু L1টা 1 এবং এই 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে এটাও অবশ্য বলতে হবে। তুমি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে এই জায়গায় তুমি একক উষ্ণতা বৃদ্ধি করলে এটাও লিখতে পারো, মানে 1 ডিগ্রির জায়গায় আমি একক কথাটাও লিখতে পারি যে একক উষ্ণতা বৃদ্ধি করলে। তাহলে সংজ্ঞাটা কী দাঁড়ালো? যে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তো এই দুটো কথা লিখতেই হবে, একক দৈর্ঘ্যের আর 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে। এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বা আলফার সংজ্ঞা। ঠিক, আচ্ছা, তো এরপরে আমরা আসবো, তো আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়ে গেল, দৈর্ঘ্য প্রসারণটা আমরা বুঝতে পারলাম। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা মানে আলফা ইকুয়াল টু যে ফর্মুলাটা L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1, এটাও আমরা বের করলাম, যেটা আমাদের পরীক্ষায় করতে দেয়। ঠিক, এবারে আমরা যেটা পড়ব যে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা করলাম, তো তোমাদের পরীক্ষায় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে
প্রশ্নটা ভালো করে শোনো, তোমরা বইতেও হয়তো পাবে যে তোমাদের বলবে যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, কিন্তু নির্ভর করে কিসের উপরে? উষ্ণতার উপরে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তো দৈর্ঘ্য কথাটা তোর মধ্যে রয়েছে, তো দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করা উচিত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপরে নির্ভর করবে না, নির্ভর করবে কিসের উপরে? উষ্ণতার উপরে। তো তোমাদের এই প্রশ্নটা আসে। প্রশ্নটা হচ্ছে যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। প্রশ্নটা এরকমভাবে দেবে যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, বা ঘুরিয়ে এরকমও দিতে পারে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার উপর নির্ভর করে, এরকমও দিতে পারে। তো উত্তর একই হবে। তাহলে এটা করতে গেলে সবার আগে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর যে মানে ফর্মুলাটা, আলফার ফর্মুলাটা, সেটা লিখতে হবে। তাহলে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। তোমরা এখানে লিখবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। ঠিক, তাহলে আমাকে একক বলেছে, তাহলে L2 মাইনাস L1টা কি? দৈর্ঘ্যের একক। L2 মাইনাস L1 দৈর্ঘ্যের একক, কারণ এটা দৈর্ঘ্য। T2 মাইনাস T1 কিসের একক? উষ্ণতার একক। ঠিক, আর L1 এটাও দৈর্ঘ্যের একক, কারণ L1টা তো প্রাথমিক দৈর্ঘ্য ছিল, L2 অন্তিম দৈর্ঘ্য। তাহলে L2 মাইনাস L1 কী হবে? দৈর্ঘ্যের একক কী হবে? তাহলে এটা দৈর্ঘ্যের একক, এটা দৈর্ঘ্যের একক, এটা উষ্ণতার একক। তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি না আলফার একক। তাহলে আলফার এককটা কীরকম দাঁড়াবে? আলফার একক সমান সমান L2 মাইনাস L1টা কী হবে? দৈর্ঘ্যের একক। তাহলে ওপরে লিখবো আমরা দৈর্ঘ্যের একক। L1 এটাও তো দৈর্ঘ্যের একক, তাহলে এখানেও দৈর্ঘ্যের একক হবে। আর T2 মাইনাস T1 এটা তো উষ্ণতার একক, তাহলে এখানে আমি লিখব উষ্ণতার একক। তাহলে এই দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য একক ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি 1 বাই উষ্ণতার একক। ঠিক, আর এখানে এটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, মানে আলফার একক। তাহলে আমরা কি পেলাম? যে আলফার একক সমান সমান 1 বাই উষ্ণতার একক। তার মানে আলফার এককটা কিসের উপর নির্ভর করছে? বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কিসের উপর নির্ভর করছে? উষ্ণতার উপর নির্ভর করছে, উষ্ণতার এককের উপর নির্ভর করছে, দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করছে না। তোমাদের এইটাই করতে দেবে। তোমরা এখানে লিখে দেবে ব্র্যাকেটে প্রমাণিত। যদি বলে যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের উপর নির্ভর করে, তাহলে এই অবধি করে ব্র্যাকেটে প্রমাণিত লিখে দেবে। আর যদি বলে যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, তাহলে এরপর আরেকটা লাইন লিখবে এইখানে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার উপর নির্ভর করে না বা উষ্ণতার উপর নির্ভরশীল। অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আমাদের উষ্ণতার উপর নির্ভরশীল, কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করে না বা দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। এখানে একটা লাইন তখন লিখে দেবে, দিয়ে ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক, আচ্ছা নেক্সট। এরপরে যদি বলা হয় যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী, যদি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বা আলফার একক কী, তাহলে সেক্ষেত্রে আমরা কী করে বার করবো? না একইভাবে বার করতে পারবো। যে আলফার একক যদি বার করতে চাই তাহলে একই ফর্মুলা। তাহলে আমরা কি জানি? যে এইমাত্র করলাম যে আলফার একক সমান সমান 1 বাই উষ্ণতার একক। আলফার একক সমান সমান 1 বাই উষ্ণতার একক। ঠিক, আচ্ছা তাহলে যদি এই আলফার একক জানতে চাওয়া হয় তাহলে আমরা বার করতে পারবো। এসআই পদ্ধতিতে আছে, সিজিএস পদ্ধতিতে আছে, তোমরা জানো। তাহলে এসআই পদ্ধতিতে কী হবে? তাহলে আগে আমাকে উষ্ণতার এককটা জানতে হবে। যদি উষ্ণতার একক আমি জানতে পারি তাহলেই আলফার একক জানতে পারবো। তাহলে উষ্ণতার একক যদি আমি এসআই পদ্ধতিতে বার করি, সেটাই তোমার কী হবে? 1 বাই করে দিলে আলফার একক পেয়ে যাবো। সিজিএসও তাই, এফপিএসও তাই। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এসআই পদ্ধতিতে উষ্ণতার একক আমরা সবাই জানি। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে আমাদের ডিগ্রি সি। ঠিক, আচ্ছা তাহলে সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক আমরা পেলাম ডিগ্রি সি, আর এসআই পদ্ধতিতে উষ্ণতার একক পেলাম হচ্ছে কেলভিন। তাহলে আমি যদি এবার আলফার এককটা বার করি, তাহলে যদি এসআই পদ্ধতিতে বার করি তাহলে কিছুই না, এই উষ্ণতার এককের জায়গায় আমি কি কেলভিন বসিয়ে দেবো। আর সিজিএস পদ্ধতিতে বার করলে উষ্ণতার এককের জায়গায় ডিগ্রি সি বসিয়ে দেবো। তাহলেই আমার এসআই পদ্ধতিতে আলফার একক আর সিজিএস পদ্ধতিতে আলফার একক চলে আসবে। তাহলে যদি আমি এসআই পদ্ধতিতে বার করি আলফার একক, যদি এসআই পদ্ধতিতে বার করি তাহলে কত হবে? 1 বাই উষ্ণতার এককের জায়গায় কেলভিন বসিয়ে, তাহলে আমার একক কী হয়ে যাবে? আলফার একক এসআই পদ্ধতিতে 1 বাই কে বা 1 বাই কেলভিন, বা এটাকে তোমরা লিখতে পারো বা কেলভিন ইনভার্স। তোমরা জানো, সূচকের অঙ্ক পড়েছো, সুতরাং
জানো যে ওপরে চলে গেলে এটা কি কে টু দি পাওয়ার -1 হয়ে যাবে। আর এটা যদি আমি সিজিএস পদ্ধতিতে বার করি তাহলে আমার হয়ে যাবে 1/ডিগ্রি সি, বা এটাকে ওপরে চলে গেলে হয়ে যাবে কি ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো, যে কোনো একটা। আরেকটা এই দুটো, এটা তো এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে গেল। এছাড়া আলফার আরেকটা একক হয় যেটা হচ্ছে 1/F, মানে 1/ফারেনহাইট, 1/ডিগ্রি ফারেনহাইট, বা এটাকে তুমি যদি অন্যভাবেও লিখতে পারো, দ্যাট ইজ ডিগ্রি ফারেনহাইট -1। এটা আলফার একটা অন্য একক, এটাও বলা যায়। ওটা তো এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে গেল। যদি এসআই পদ্ধতিতে জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো 1/K বা কেলভিন ইনভার্স। যদি সিজিএস পদ্ধতিতে বলে তাহলে ডিগ্রি 1/ডিগ্রি সি বা ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এছাড়া আলফার অন্য একটা একক রয়েছে এসআই সিজিএস পদ্ধতি ছাড়া, সেটা হচ্ছে 1/ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট -1। এটাও আলফার একটি একক। ঠিক, আচ্ছা, এবার আলফার একক তো গেল। যদি আলফার মাত্রা জানতে চায় দিতেই পারে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা নির্ণয় করো, আলফার মাত্রা নির্ণয় করো, তাহলেও কিন্তু আমরা কি এইটা থেকেই বার করব। তখন আমরা কি আলফার এককের জায়গায় কী করে দেবো, আলফার মাত্রা করে দেবো। তাহলে আলফার মাত্রা যদি হয়ে যায় তাহলে এটাও আমার কি হয়ে যাবে, উষ্ণতার মাত্রা হয়ে যাবে। তাহলে আলফার মাত্রা সমান 1/, উষ্ণতার মাত্রা, কারণ আলফার সঙ্গে উষ্ণতার এটাই সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তাহলে আলফার মাত্রা সমান উষ্ণতার মাত্রা। তাহলে এখান থেকে আমরা যদি আলফার মাত্রা বার করি তাহলে আলফার মাত্রা সমান কী আসবে, 1/, উষ্ণতার মাত্রা। এবার উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা, এটা মনে রাখবে। উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা, থিটা হচ্ছে আমাদের কি উষ্ণতার মাত্রা, এটা মনে রাখবে যে উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা। ঠিক, তাহলে এটা 1/θ, তার মানে তুমি এটাকে লিখতে পারো থিটা টু দি পাওয়ার -1। এই তাহলে আলফার মাত্রা আমার কী দাঁড়ালো, আলফার মাত্রা যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি 1/θও বলতে পারো বা থিটা টু দি পাওয়ার -1ও বলতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা। ঠিক, আচ্ছা, নেক্সট আমাদের আমরা করব যে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা, এর সেলসিয়াস স্কেলে একটা আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর ফারেনহাইট স্কেলে একটা রয়েছে। সেলসিয়াস স্কেলে একটা রয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর ফারেনহাইট স্কেলে একটা রয়েছে, এবং তাদের মধ্যে সম্পর্ক। যেমন এটাকে আমরা সেলসিয়াস স্কেলে এটাকে আমরা আলফা সি বলি, আর ফারেনহাইট স্কেলে এটাকে আমরা আলফা এফ বলি। এটা সেলসিয়াস স্কেলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে আলফা এফ = 5/9 আলফা সি, আলফা এফ = 5/9 আলফা সি। এটা মনে রাখতে হবে, কারণ এই সম্পর্কটা দিয়ে কিন্তু আমাদের ছোট ছোট নিউমেরিক্যালস দেবে। ঠিক, যেমন ধরো তোমাকে আলফা সির ধরো তোমাকে টেম্পারেচার বলে দেবে, তোমাকে আলফা এফের বার করতে বলবে, বা আলফা এফ বলে দেবে, তোমাকে আলফা সি বার করতে বলবে। তো এরকম প্রশ্ন কিন্তু আমরা এখানে পাবো। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। ধরো আলফা সি তোমাকে বলে দিল 18 × 10⁻⁶ ডিগ্রি পার ডিগ্রি সি বলে দিল, তোমাকে বার করতে বললো যে আলফা এফটা কত, বের করো যে আলফা এফ কত, ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত বের করো। তাহলে এখানে এই ফর্মুলাতে বসিয়ে দিলে আমি আলফা এফ পেয়ে যাবো। তাহলে আলফা এফ = তোমার দাঁড়াবে 5/9 × 18 × 10⁻⁶ পার ডিগ্রি সি। তার মানে 9 × 2 = 18, তোমার দাঁড়ালো কত 10 × 10⁻⁶ পার ডিগ্রি সি। তাহলে আলফা এফ হয়ে গেল 10 × 10⁻⁶ পার ডিগ্রি। পার ডিগ্রি এটা ফারেনহাইট হবে, যেহেতু ফারেনহাইটে বার করছো ফারেনহাইট। এই ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের নিউমেরিক্যালস, আমাদের ছোটো ছোটো নিউমেরিক্যালস দিতে পারে, যেটা আমাদের এই সম্পর্কটা মনে রাখতে হবে, নাহলে আমরা করতে পারবো না। ঠিক, আচ্ছা, আরেক ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা ধরে আসতে পারে। যেমন ধরো তোমাকে বললো, এই ধরনের প্রশ্ন তোমরা পাবে, দেখবে তোমাকে বললো যে ধরো লোহার বলে দিল যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সি বলতে কি বোঝো। এই ধরনের প্রশ্ন দেখবে তোমরা পাবে। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সি বলতে কী বোঝো। লোহা ছাড়া অন্য যে কোনো বস্তু তোমাকে দিতে পারে। তাহলে এদের এই প্রশ্নের উত্তর করার জন্য আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী ছিল না, L1, আর L1টাকে আমরা কী ধরেছিলাম 1 ধরেছিলাম, আর T2 - T1টাকে 1 ডিগ্রি ধরেছিলাম। তার মানে সংজ্ঞাটা কী ছিল না, যে কোনো একক দৈর্ঘ্যের কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ ঘটবে তাকে ওই কঠিন পদার্থের আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলেছিলাম। তাহলে এখানে ওই যে কোনো কঠিন পদার্থ বলা যাবে না, যেহেতু তোমাকে পার্টিকুলারলি লোহা বলে দিয়েছে, তোমাকে তাহলে কঠিন পদার্থের জায়গায় লোহা বলতে হবে, বাকি যেরকম আমরা করেছিলাম সেরকমই থাকবে। ঠিক, তাহলে এর উত্তরটা কী হবে, উত্তরটা হবে যে কোনো লোহার বা কোনো লৌহদণ্ডের লিখতে পারো, কোনো লোহার বা কোনো লোহাদণ্ডের লিখতে পারো প্রতি 1 ডিগ্রি সি, কোন লোহাদণ্ডের প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা
বৃদ্ধিতে কোনো লোহা দণ্ডের বা লোহার বস্তুর প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে ওই লোহাদণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের 12 × 10⁻⁶ অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এই হলো উত্তর, এটা আমাদের দৈর্ঘ্য। তো উত্তরটা কি হবে, যে কোনো লোহাদণ্ডের প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে ওই লোহাদণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের 12 × 10⁻⁶ অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ঠিক, তো এরকম প্রশ্ন তোমরা পাবে। লোহা ছাড়া তামা দিয়েও দিতে পারে বা রূপো দিয়েও দিতে পারে, অন্য যে কোনো বস্তু দিয়ে দিতে পারে, উত্তর কিন্তু একই রকম থাকবে। ঠিক, তো আমাদের দৈর্ঘ্য প্রসারণটা আমরা এখানে শেষ করলাম আজকে। কঠিন বস্তুর আন্ডারে দৈর্ঘ্য প্রসারণ আমরা শেষ করলাম। আমাদের দুটো বাকি থাকলো, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ আর ক্ষেত্রফল প্রসারণ, ওটা শেষ করবো পরের সেশনে। তারপরে তরল আর গ্যাস করলেই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।